ইরান যুদ্ধ শেষ করতে ট্রাম্পের সামনে ৩ কঠিন পথ। হরমুজ নিয়ে সমঝোতায় কি বদলে যাচ্ছে মার্কিন কৌশল? খামেনির ছেলের রহস্য ঘিরে তীব্র ধোঁয়াশা। বেঁচে আছেন মোস্তফা নাকি ইরানের ক্ষমতায় নতুন সংকট? ইরান ঠেকাতে সৌদির পাশে পাকিস্তান, তুরস্ক। মক্কার গোপন প্রতিরক্ষা চুক্তিতে বদলে গেল মধ্যপ্রাচ্য। নেত্রকোনা বড়বাজারে আগুনের ভয়াবহ তাণ্ডব। ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ। আহত ফায়ার সার্ভিস সদস্য সহ ৪। আরব বিশ্বকে পেছনে ফেলে ওমানেই ইরানের আস্থা। আমেরিকার চাপ উপেক্ষা করে মাস্কটকে কেন বেছে নিল তেহরান? দর্শক, স্বাগত নজর টেলিভিশনের আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ এখন ৬ষ্ঠ মাসে। যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবে সংখ্যা যত দীর্ঘ হচ্ছে ততই জটিল হয়ে উঠছে তার রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বর্তমানে এমন ৩টি করে বিকল্পের মুখোমুখি যার প্রতিটি বড় ধরনের ঝুঁকি বহন করছে। প্রথম বিকল্প হলো ইরানের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতা পৌঁছানো। আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিষয়ে ইরানকে কিছু নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ এখন ৬ষ্ঠ মাসে। যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাস্তবে সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই জটিল হয়ে উঠছে তার রাজনৈতিক ও কূটনৈতিক অবস্থান। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প বর্তমানে এমন ৩টি বিকল্পের মুখোমুখি যার প্রতিটি বড় ধরনের ঝুঁকি বহন করছে। প্রথম বিকল্প হলো ইরানের সঙ্গে সম্ভাব্য একটি সমঝোতায় পৌঁছানো। আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বিষয়ে ইরানকে কিছু নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হতে পারে। বিশ্লেষকদের মতে এমন চুক্তি হলে এটি হবে যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের সবচেয়ে বড় কূটনৈতিক অর্জন এবং মধ্যপ্রাচ্য দেশটির প্রভাব আরও শক্তিশালী হবে। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট করে বলেছেন, হরমুজ আন্তর্জাতিক নৌপথ হিসাবে উন্মুক্ত থাকতে হবে এবং সেখানে কোনো দেশের নিয়ন্ত্রণ বা টোল গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় বিকল্প হলো ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানো। কিন্তু বিশ্লেষকদের আশঙ্কা, এমন সিদ্ধান্ত সংঘাতকে আরো দীর্ঘ করবে এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপ বাড়িয়ে দেবে। বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুদ্ধবিরোধী জনমত ও ট্রাম্পের জনপ্রিয়তা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর তৃতীয় বিকল্প হলো বর্তমান পরিস্থিতি বজায় রাখা, অর্থাৎ ইরানের উপর চাপ অব্যাহত রাখা এবং প্রয়োজন অনুযায়ী সীমিত সামরিক পদক্ষেপ চালিয়ে যাওয়া। তবে বিশ্লেষকদের মতে এই পথেও যুদ্ধের দ্রুত ও সম্মানজনক সমাপ্তির সম্ভাবনা খুবই কম। রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের জ্বালানির উচ্চ মূল্য, দীর্ঘস্থায়ী যুদ্ধ নিয়ে অসন্তোষ এবং আন্তর্জাতিক কূটনৈতিক চাপ সব মিলিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার পরিসর ক্রমেই সংকুচিত হচ্ছে। এদিকে ইরানও সতর্ক করে দিয়েছে, নতুন করে হামলা হলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো দেশও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তাই ট্রাম্প শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন সেটি আগামী দিনের মধ্যপ্রাচ্য রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি ইরানের ক্ষমতা গ্রহণ করলেও এখনও জনসম্মুখে আসেননি। এতে করে ইরানের রাজপ্রাসাদ ও সামরিক বাহিনীর ভেতরে এক গভীর ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে। মোস্তফা খামেনি সত্যি বেঁচে আছে নাকি মারা গেছেন তা নিয়েও চরম অনিশ্চয়তা রয়েছে ইরানের ভেতরে। মোস্তফা খামেনিকে নিয়ে তাই রহস্যের জট খোলা সম্ভব হয়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর
তার ছেলে মুস্তফা খামেনি ইরানের ক্ষমতা গ্রহণ করলেও এখনো জনসমক্ষে আসেননি। এতে করে ইরানের রাজপ্রাসাদ ও সামরিক বাহিনীর ভেতরে এক গভীর ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে। মুস্তফা খামেনি সত্যিই বেঁচে আছেন নাকি মারা গেছেন তা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে ইরানের ভেতরে। মুস্তফা খামেনিকে নিয়ে তাই রহস্যের জট খোলা সম্ভব হয়নি। এর মধ্যেই মুস্তফা খামেনি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি গোপন বৈঠক নিয়ে নতুন দাবি প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদন অনুযায়ী তেহরানের একটি অজ্ঞাত স্থানে গাঢ় কাচ যুক্ত একটি গাড়ির ভেতরে কয়েক মিনিটের জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকের সময় চারপাশ এতটাই অন্ধকার ছিল যে মুস্তফা খামেনিকে দেখতেই পাননি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তাই বৈঠকের ওই ব্যক্তি আদৌ মুস্তফা খামেনি ছিলেন কিনা সেটি ঘনিষ্ঠদের কাছে জানতেও চান ইরানি প্রেসিডেন্ট। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে সাক্ষাতের অনুরোধ এবং পদত্যাগের ইঙ্গিত দেওয়ার পর অবশেষে মুস্তফা খামেনির দপ্তর বৈঠকের অনুমতি দেয়। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নেতার বাসভবনে বৈঠক না করে তেহরানের একটি গোপন স্থানে প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হয়। সেখানে নিজের নিরাপত্তা বহরের গাড়ি থেকে নামিয়ে তাকে একটি গাঢ় কাচ যুক্ত গাড়িতে তোলা হয়। এরপর মুস্তফা খামেনির গোপন স্থানে পেজেশকিয়ানকে নিয়ে যাওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মুস্তফা খামেনির সাথে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের ওই বৈঠক মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়। খামেনির নিরাপত্তা রক্ষীরা নাকি পেজেশকিয়ানকে হাত মেলানোর সুযোগও দেননি। বৈঠক শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরেকটি সাক্ষাতের জন্য মুস্তফা খামেনির বাসভবনে দেখা করার অনুরোধ জানালেও সেটি নাকচ করা হয় বলে দাবি করা হয়েছে। তবে এর আগে প্রকাশ্যে ভিন্ন ধরনের বক্তব্য দিয়েছিলেন পেজেশকিয়ান। গত মে মাসে ব্যবসায়ী প্রতিনিধিদের এক অনুষ্ঠানে তিনি জানান, মুস্তফা খামেনির সঙ্গে তার প্রায় 2.5 ঘন্টার একটি বৈঠক হয়েছে। সম্প্রতি তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ করা কঠিন। দেশ পরিচালনায় মুস্তফা খামেনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও উল্লেখ করেন তিনি। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মুস্তফা খামেনি ইরানের মসনদে বসলেও গত 5 মাসে তাকে একবারও জনসমক্ষে দেখা যায়নি। টিভিতে বা কোনো জনসভাতেও দেখা বা শুনতে পাওয়া যায়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে কেবল তার পুরনো স্থির চিত্র দেখিয়ে লিখিত বক্তব্য পড়ে শোনানো হচ্ছে। এমনকি দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও স্বীকার করেছেন যে তিনি নিজেও মুস্তফাকে দেখেননি। হাতে গোনা কয়েকজন অতি সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া মুস্তফা খামেনির কাছে কেউ পৌঁছতে পারছেন না। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনে জবাব দিতে যখন ইরান আক্রমণাত্মক রূপ নিয়েছে, ঠিক তখনই বদলে গেল পুরো অঞ্চলের ভূরাজনীতি। ইরানের ভয়ে তটস্থ সৌদি আরব এবার সাহায্য চাইল পাকিস্তান ও তুরস্কের কাছে। পবিত্র মক্কা নগরীতে নীরবে সই হয়ে গেল এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থাকা সৌদি আরবকে কি সত্যি ইরানের হাত থেকে বাঁচাতে পারবে পাকিস্তান আর তুরস্ক? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে যখন ইরান আক্রমণাত্মক রূপ নিয়েছে, ঠিক তখনই বদলে গেল পুরো অঞ্চলের ভূ রাজনীতি। ইরানের ভয়ে তটস্থ সৌদি আরব এবার সাহায্য চাইল পাকিস্তান ও তুরস্কের কাছে। পবিত্র মক্কা নগরীতে নীরবে সই হয়ে গেল এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় থাকা সৌদি আরবকে কি সত্যি ইরানের হাত থেকে বাঁচাতে পারবে পাকিস্তান আর তুরস্ক? গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা চালানোর পর পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যায়। ইসরায়েলি আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে ইরান ও তার মিত্ররা সৌদি আরব সহ উপসাগরীয় অঞ্চলের তেল রপ্তানির পথ অবরুদ্ধ করতে শুরু করে। এতদিন যে যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করে সৌদি আরব মধ্যপ্রাচ্যে প্রভাব খাটিয়েছে, সেই ওয়াশিংটন আজ নিজেই এই আঞ্চলিক অস্থিরতা সামলাতে হিমশিম খাচ্ছে। তেল উৎপাদন ও নিজেদের অস্তিত্ব যখন ইরানের মিসাইলের মুখে চরম ঝুঁকিতে, তখনই সৌদির শরণাপন্ন হতে হলো মুসলিম বিশ্বের অন্য 2 পরাশক্তির কাছে। বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুর্কি প্রেসিডেন্ট এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মনির। চুক্তির মূল কথা, 3 দেশের যে কোনো একটির ওপর হামলা হলে তা বাকি 2 দেশের ওপর হামলা বলে গণ্য হবে।
বাহ্যিকভাবে মনে হতে পারে ন্যাটো জোটের অন্যতম বৃহৎ সামরিক শক্তি তুরস্ক এবং মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান পাশে দাঁড়ানোয় সৌদি আরব হয়তো রক্ষা পেয়ে যাবে, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। প্রথমত, তুরস্ক এবং পাকিস্তান উভয় দেশই স্পষ্ট জানিয়েছে এই চুক্তি কেবল আত্মরক্ষামূলক, এটি কোনো আক্রমণাত্মক চুক্তি নয়। দ্বিতীয়ত, ইরান আজ শুধু একটি দেশ নয়, মধ্যপ্রাচ্য জুড়ে প্রতিরোধ অক্ষের এক বিশাল পরাশক্তি। তদুপরি তুরস্কের কর্মকর্তারা রয়টার্সকে নিশ্চিত করেছেন এই চুক্তি নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়। অর্থাৎ যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উস্কানিতে সৌদি আরব যদি ইরানের মুখোমুখি হয়, পাকিস্তান বা তুরস্ক কি সত্যি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে? নেত্রকোনা শহরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6টি দোকান ও 3টি বসতবাড়ি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যসহ 4 জন আহত হয়েছেন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, শুক্রবার রাত 9:30টার দিকে বড়বাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নেত্রকোনা শহরের বড়বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 6টি দোকান ও 3টি বসতবাড়ি পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য সহ 4 জন আহত হয়েছেন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, শুক্রবার রাত 9:30টার দিকে বড়বাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে নেত্রকোনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খানে আলম খান রয়েছেন। আহত 4 জনেরই হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয়দের ভাষ্য, বড়বাজারের সুচিত্রা স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পাশের দোকান ও বসত বাড়িতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে সুচিত্রা স্টোর, উর্তি স্টোর, মজুমদার ইলেকট্রনিক্স, জুতার ও সিরামিক্সের দোকান সহ মোট 6টি দোকান এবং প্রান্ত সাহা, শুভ সাহা ও লিটন চৌধুরীর 3টি আধা পাকা টিন শেড বসত বাড়ি পড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরাও সহায়তা করেন। হাসপাতালে চিকিৎসাধীন স্টেশন অফিসার খানে আলম খান জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আরবের অধিকাংশ শাসকরা যখন আমেরিকার তোষামোদিতে ব্যস্ত, তখন একটি দেশ কখনো ইরানের ক্ষতি করার কোনো চেষ্টা করেনি। সেই দেশটি হলো ওমান। মধ্যপ্রাচ্যের উত্তাল সংকটে ডোনাল্ড ট্রাম্প যখন সংঘাত অবসানের চুক্তি ও আলোচনার দাবি করেছেন, তখন বিশ্বকে চমকে দিয়ে তেহরান কেবল মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে প্রতিবেশী ওমানকে। অন্যান্য আরব রাষ্ট্র যখন ওয়াশিংটনের তোষামোদিতে ব্যস্ত, সেখানে সামরিক পরাশক্তি আমেরিকার চরম চাপ উপেক্ষা করে নিরপেক্ষ মাস্কেটে আস্থা রেখেছে তেহরান। কিন্তু কেন বাকি ইসলামিক বিশ্বকে পেছনে ফেলে ওমান মুখোমুখি হলো ইরান? আরবের অধিকাংশ শাসকরা যখন আমেরিকার তোষামোদিতে ব্যস্ত, তখন একটি দেশ কখনো ইরানের ক্ষতি করার কোনো চেষ্টা করেনি। সেই দেশটি হলো ওমান। মধ্যপ্রাচ্যের উত্তাল সংকটে ডোনাল্ড ট্রাম্প যখন সংঘাত অবসানের চুক্তি ও আলোচনার বড় বড় দাবি করেছেন, তখন বিশ্বকে চমকে দিয়ে তেহরান কেবল মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে প্রতিবেশী ওমানকে। অন্যান্য আরব রাষ্ট্র যখন ওয়াশিংটনের তোষামোদিতে ব্যস্ত, সেখানে সামরিক পরাশক্তি আমেরিকার চরম চাপ উপেক্ষা করে নিরপেক্ষ মাস্কেটেই আস্থা রাখছে তেহরান। কিন্তু কেন বাকি ইসলামিক বিশ্বকে পেছনে ফেলে ওমানের মুখোমুখি হলো ইরান? এই বিশেষ বন্ধুত্বের সমীকরণে তেহরানের আসল লাভই বাকি। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, ওমানের পররাষ্ট্র নীতি সবসময়ই স্বতন্ত্র ও নীতিভিত্তিক। মধ্যপ্রাচ্যের বড় বড় পরশক্তি যেখানে মার্কিন জোটের ছায়ায় আশ্রয় নেয়, ওমান সেখানে ওয়াশিংটনের পাহাড়ের সমান চাপ সামলেও বজায় রেখেছে সুদৃঢ় নিরপেক্ষতা। ইরানের সাথে অতীতে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি সাফল্যের সাথে সম্পন্ন করেছে তারা। সৌদি আরব বা আমিরাতের মতো মার্কিন ঘেঁষা নীতি না নিয়ে ওমানের দেখানো সম্মানজনক অবস্থান এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা বন্ধুত্বপূর্ণ আচরণই আজ তেহরানকে এনে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস।
ওমানের সাথে এই সমঝোতায় ইরান পাচ্ছে এক বিরাট কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা। আমেরিকা চাপিয়ে দেওয়ার শর্ত মেনে নয়, বরং ওমানের নিরপেক্ষ মধ্যস্থতায় বিশ্ব বাণিজ্যের মূল ধমনী হরমুজ প্রণালীতে একটি সাময়িক নৌরুট তৈরিতে এগোচ্ছে তেহরান। এতে প্রণালীর ওপর আগের চেয়ে বেশি কর্তৃত্ব নিজেদের নিয়ন্ত্রণে চলে আসছে। আসা যাওয়া করা জাহাজ থেকে প্রস্তাবিত সেবা ফি ওমান ও ইরান সমানভাবে ভাগ করে নেওয়ার ছক কষাচ্ছে। ফলে মার্কিন অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওমানি চ্যানেলের ভরসায় বাণিজ্য সচল রেখে ইরান তাদের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক বিষয়টি অর্জন করে নিল। ইরান ও ওমানের এই কূটনৈতিক রসায়ন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। নিজেকে আলোচনার বাইরে রেখে ট্রুথ সোশ্যালে ইরানি নেতাদের অবিশ্বাস্য প্রতারক বলে বিষাদগার করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সমঝোতাকে আন্তর্জাতিক জলপথের স্বাধীনতার লঙ্ঘন বলে চিৎকার করলেও হরমুজ প্রণালীতে সাগরে ওমান ইরান অক্ষ ভাঙার সামরিক সক্ষমতা বা সুযোগ এখন পেন্টাগনের হাতে নেই। অন্যান্য আরব রাষ্ট্র যেখানে ওয়াশিংটনের তবেদারিতে ব্যস্ত, সেখানে ছোট দেশ হয়েও নীতিতে অটল থাকা ওমানের কাঁধে ভর দিয়ে মধ্যপ্রাচ্যে পুরো পাশা উল্টে দেওয়ার লড়াইয়ে অনেকটাই ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে অপ্রাসঙ্গিক করে দেওয়ার লড়াইয়ে প্রমাণ হলো সাহসী কূটনৈতিক নীতি আর নিরপেক্ষ বন্ধুই শেষ পর্যন্ত খেলার আসল সমীকরণ বদলে দেয়। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সব সংবাদ। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ইরান যুদ্ধ শেষ করতে ট্রাম্পের সামনে 3 কঠিন পথ। হরমুজ নিয়ে সমঝোতায় কি বদলে যাচ্ছে মার্কিন কৌশল? খামেনির ছেলের রহস্য ঘিরে তীব্র ধোঁয়াশা। বেঁচে আছেন মোস্তফা নাকি ইরানের ক্ষমতায় নতুন সংকট? ইরান ঠেকাতে সৌদির পাশে পাকিস্তান তুরস্ক। মক্কার গোপন প্রতিরক্ষা চুক্তিতে বদলে গেল মধ্যপ্রাচ্য। নেত্রকোনা বড়বাজারে আগুনের ভয়াবহ তাণ্ডব। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ। আহত ফায়ার সার্ভিস সদস্য সহ 4। আরব বিশ্বকে পেছনে ফেলে ওমানেই ইরানের আস্থা। আমেরিকার চাপ উপেক্ষা করে মাস্কটকে কেন বেছে নিল তেহরান?